দোহাই দোহাই আপনার ঠাকুর মশাই, এ হঠকারিতা করবেন না। আপনার বয়স হয়েছে, 60 বছর বয়সী একজন একা এই সাধনায় বসবেন? না 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 না, এটা এটা অত্যন্ত বিপজ্জনক ব্যাপার। আরে না ঠাকুর মশাই, আপনি এসব কি বলছেন? আপনি পারবেন না, আপনি পারবেন না। আরে আপনার তো বয়স হয়েছে, আরে ওই সাধনা টাধনার সময় নেই এখন আর। আপনি তো নিজেই বললেন সেখানে নাকি মৃত্যু ভয় আছে। আরে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে? বিভূতি, কিশোরী, তোমরা আমার সাথী। তোমরা জানো, একবার আমি কোনো সিদ্ধান্ত নিলে তা থেকে আমি নড়ি না। আমি সেই সাধনার বিদ্যা জানি। আর এই অমাবস্যার ঘোর তিথিতে এই কাজ করার সাহস এই মুহূর্তে আর কারো নেই। আমি জানি এই কাজে চরম বিপদ আছে, কিন্তু বিপদকে ভয় পেলে সাধনা হয় না। এই মুহূর্তে এই পরিবারকে বাঁচাতে গেলে একজনকে মৃত্যুকে ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে। তোদের পুজো আমি হতে দেব না। দূর হ অশুভ, এই মায়ের নামে তুই আর অপবিত্র করতে পারবি না। ওং হ্রিং শ্রিং হ্রিং হ্রিং ছট। মা আমার পূজা নিয়েছেন, মা আমার পূজা নিয়েছেন। জয় মা, জয় মা কালী, জয় মা। মা গো, করাল বদনী মা আমার পূজা নিয়েছেন। গল্পটি শোনার আগে কমেন্ট বক্সের পাশে থাকা হাই বাটনটায় একবার ক্লিক করে দেবেন, যাতে আমাদের এই গল্পটা আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারে। দুর্গোৎসব শেষ হতে না হতেই আমার মনে পড়ল কালী পূজা আসতে আর মাত্র 7 দিন বাকি। অফিস থেকে ছুটি পেয়ে আমি আর কিশোরী ঠিক করলাম ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে কালী পূজা উপলক্ষে একটা গল্প শুনব। শেষবার ওনার কাছে গিয়েছিলাম পঞ্চমীর আগে। তারপর থেকে পূজার নানা কাজকর্মের জন্য আর যাওয়া হয়নি। কিশোরী আমাকে জিজ্ঞেস করলো, বিভূতি, বলছি তুমি কি দুর্গাপুজোর সময় কলকাতায় ছিলে? আমি বললাম, না না, দুর্গাপুজোর সময় তো আর কলকাতায় থাকা হয় না। অফিস থেকে ছুটি পাই ওই পঞ্চমীর দিন। তারপর বাড়ি ফিরেই ওই গিন্নি আর সন্তানকে নিয়ে রাজবল্লভপুরে শ্বশুর বাড়ি চলে যাই। সেখানে ওই 51বর্তী মুখুজ্জে বাড়ি পরিবারের ঐতিহ্যবাহী দুর্গাপুজো হয়। সে এলাহি আয়োজন হে। ভাবছিলাম স্ত্রীকে রেখে চলে আসব, কিন্তু শাশুড়ি মা এত অনুরোধ করলেন যে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই বলতে গেলে কোনো বছরই কলকাতায় থাকা হয় না, হয় নিজের গ্রামে আর নয়তো স্ত্রীর বাপের বাড়িতে পূজা দেখি। সব শুনে আমার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে ঠাট্টার সুরে বলল, পুরো সত্যি কথা বলছো কিনা সেটা কে জানে বলো তো? কর্তব্যের আড়ালে হালকা জামাই আদরের লোভ তো লুকিয়ে আছে, তাই না? 51বর্তী সংসারের বড় জামাই তো রাজা। আমি মৃদু হেসে নীরব রইলাম। কিশোরী বুঝে নিল নীরবতাই সম্মতির লক্ষণ। এদিকে আমরা পৌঁছে গেলাম মঠ লেনে। ওখানে গিয়ে একটা পাসিং শো কিনে সোজা হাঁটতে লাগলাম তারানাথের বাড়ির দিকে। দরজায় টোকা মারতেই ভেতর থেকে দরজা খুলল তারানাথের মেয়ে চারি। আমাদের দেখে ও বেশ খুশি হয়ে বলল, কাকাবাবু, আপনারা এসেছেন, দেখে খুব ভালো লাগছে। কিন্তু দুঃখের বিষয়, বাবা এখন বাড়িতে নেই। সকাল 8টার সময় বেরিয়ে গেছেন। বেশ অবাক হয়ে আমি জিজ্ঞেস করলাম, কেন, কোথায় গেছেন ঠাকুর মশাই? চারি বলল, বাবা কালীঘাটের দিকে গেছেন। একজন মক্কেল এসে নিয়ে গিয়েছিলেন, বলেছিলেন জরুরি দরকার। আশা করি এখনই ফিরবেন। আমরা ভাবছিলাম ওনার জন্য অপেক্ষা করব কিনা। এমন সময় পিছন দিক থেকে গাড়ির শব্দ পেলাম। দেখি একটা বড় গাড়ি গলির মুখে এসে থামল, আর সেখান থেকে তারানাথ নামলেন। এক যুবক ভদ্রলোক তাকে করজোরে প্রণাম করে গাড়ি থেকে বিদায় দিলেন। ঠাকুরমশাইয়ের হাতে একটা বড় পোটলা,
তিনি আমাদের দেখে বললেন, আরে তোমরা এখানে, ব্যাপার কি? আমরা ভেতরে ঢুকলাম। উনি একটু ধাতস্থ হয়ে বসলেন। কিশোরী ওনার পছন্দের পাসিং শোয়ের প্যাকেটটা বাড়িয়ে দিল। একটা ধরিয়ে নিয়ে তারপর উনি বললেন, গিয়েছিলাম কালীঘাটে এক চেনা মক্কেলের বাড়ি। আজ ওদের গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। আমাকে দিয়ে গৃহবন্ধন করালেন। চেয়েছিলেন আমি যেন পুজোটাও করি, কিন্তু বৈদিক আর তান্ত্রিক আচারের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। শেষ পর্যন্ত শুধু বললেন গৃহে যেন কোনো অপবিত্র শক্তি প্রবেশ না করে সেইটুকু করে দিতে। এরপর খাইয়ে দাইয়ে দক্ষিণার ধুতি গামছা দিয়ে গাড়িতে করে পৌঁছে দিলে। এরপর চারি চা নিয়ে এলো। আমরা দুজনেই আগ্রহ ভরে জিজ্ঞেস করলাম, আর ঠাকুরমশাই, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। সামনেই তো কালী পুজো, আপনার কিছু পরিকল্পনা আছে? কোথাও যাবেন নাকি? সিগারেটে অগ্নিসংযোগ করে উনি ধীরে ধীরে বললেন, হ্যাঁ, এইবার ভাবছি পৈতৃক গ্রাম হরিপুরে যাব। বিয়ের পর এত বছর কেটে গেছে, ওখানে যাওয়া হয়নি। আমাদের বাড়িতে বহু প্রজন্ম ধরে নিষ্ঠার সঙ্গে কালী পূজা হয়। এবারে ওখানেই যাব। আমি বললাম, ঠাকুরমশাই, আপনার আপত্তি না থাকলে আমরা কি আপনার সঙ্গে যেতে পারি? মানে গ্রামের কালী পূজা দেখার সুযোগ পেলে ভালো লাগবে আর কি। তিনি হেসে বললেন, তোমাদের যখন ইচ্ছে আছে আমার আবার আপত্তি কিসের? চলো না। ও, তাহলে কবে রওনা হচ্ছেন? কালকে রাতে ট্রেনে। আমার সঙ্গে প্রতিবার চারই যায়। এবারে তোমরাও চলো, ভালোই হবে। কথা ঠিক হয়ে গেল। অতঃপরও এলো প্রতীক্ষিত দিন। আমি আর কিশোরী সপ্তাহখানেকের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ওনার বাড়ির পথে রওনা হলাম। দেখলাম চারপাশে কালী পূজার মণ্ডপে প্রতিমা এসে গেছে। আলোকসজ্জায় রাস্তাঘাট ঝলমল করছে। হাতে তখনও ঘন্টা 2 সময় বাকি। তারানাথের বাড়ি পৌঁছে দেখি উনি তৈরি হয়ে থম মেরে বসে আছেন, মুখে গম্ভীর গম্ভীর ভাব। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ঠাকুরমশাই, এমন থম মেরে বসে আছেন কেন? কোনো গোলমাল নাকি? উনি ধীর কণ্ঠে বললেন, না, তেমন কিছু নয়। আসলে গত রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। একটা জমিদার বাড়িতে এক অশুভ সত্তা ঢুকে পড়ে বাড়িটা অপবিত্র করে দিয়েছে। বাড়ির আবাল বৃদ্ধ বনিতা সবাই চিৎকার করছে। প্রতিটা আনাচে কানাচে ভরে গেছে ভয়ঙ্কর কিছুতে। এটা দেখার পর থেকে মনটা অস্থির হয়ে আছে। আমি বললাম, ওসব তো স্বপ্ন ঠাকুরমশাই, ভয় পাওয়ার কি আছে? তিনি মৃদু হেসে বললেন, তোমাদের কাছে হয়তো ওটা স্বপ্ন, কিন্তু আমার কাছে সেটা সংকেত। মনে রেখো, আমি তারানাথ তান্ত্রিক। আমার কাছে অনেক কিছুই স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। মনে হচ্ছে আমাদের গ্রামের ওপর কোনো দুর্যোগ নেমে আসছে। আগে থেকেই এরকম আশঙ্কা পাই আমি। মধুসুন্দরী দেবী আশীর্বাদ দিয়েছিলেন, বলেছিলাম না? দেখা যাক কি হয়। জয় মা কালী। এরপর আমরা প্রথমে মোটর গাড়ি করে পৌঁছলাম হাওড়ায়। তারপর সেখান থেকে রাত 10টার ট্রেনে উঠলাম। ট্রেনের দুলুনিতে চোখে তন্দ্রা নেমে এলো। মনে নানাবিধ ভয় ও আশঙ্কা বাসা বাঁধছিল। হয়তো আমাদের কোনো বিপদের সম্মুখীনও হতে পারে।
ঘুম ভাঙল তারানাথের ডাকে। দেখি তিনি যেন অনেক আগেই উঠে পড়েছেন এবং ট্রেনের জানালার পাশে বসে মাটির ভাঁড়ে চা খাচ্ছেন। আমাকে ডেকে বললেন, বিভূতি, ওঠ ওঠ, আর মাত্র 6টা স্টেশন বেরোলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। হরিপুর স্টেশনে নেবে 8 ঘন্টার মতো ওই পথ হাঁটতে হবে, তারপরেই গ্রামে পৌঁছব। আমি উঠে পড়লাম। ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে নির্দিষ্ট সময়ে আমরা নেমে গেলাম স্টেশনে। স্টেশনে হালকা কিছু আহার সেরে দেখি সার বেঁধে কয়েকটা রিক্সা দাঁড়িয়ে আছে, কিন্তু তারানাথ বললেন, ওইটুকু তো পথ, যদি রিক্সা করে যাও তাহলে গ্রাম বাংলার রূপ দেখবে কিভাবে? আমি 60 বছরের বুড়ো মানুষ, আমার ছোট মেয়ে সঙ্গে আছে। যদি আমি হেঁটে যেতে পারি, তোমরা তো নেহাত ছোকরা, আমার হাঁটুর বয়সী, চলো হাঁটি। ওনার পথ অনুসরণ করে আমরা হাঁটতে লাগলাম। বলতে গেলে তারানাথ গ্রামের সৌন্দর্য সম্পর্কে এক বিন্দু মিথ্যে বলেননি। সদ্য সকালের আভা ফুটে উঠেছে, গাছে গাছে পাখির কলকলি, বিস্তীর্ণ মাঠে রাখাল বালকেরা গরু নিয়ে যাচ্ছে। দৃশ্যটা বড়ই মনোমুগ্ধকর। একটি গ্রাম্য রমণী আমাদের দিকে তাকিয়ে কৌতূহল ভরে দেখছিল। চারপাশে মাটির ঘর, খড়ের চাল, দেওয়ালে ঘুঁটে লেপা, সবই নিরেট গ্রামীণ পরিবেশ। ছোট ছোট ছেলেরা খেজুর গাছের ডালে উঠে রসের হাঁড়ি নামানোর জন্য নানা রকম চেষ্টা করছে। ওই যে দেখো বিভূতি আর কিশোরী, ওটাই হচ্ছে আমার পৈতৃক ভিটে। আমরা পৌঁছে গেছি। আমরা আগ্রহ ভরে বাড়িটার দিকে তাকালাম। অন্যান্য 4-5টা বাড়ির থেকে বেশ আলাদা। সেকেলে ঢঙে নির্মিত কয়েক শতাব্দী প্রাচীন সেই বাড়িটি। ইট সুরকি খসে পড়েছে জায়গায় জায়গায়। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই দেখি বাড়ির এক কোণে একটি পেয়ারা গাছ দাঁড়িয়ে আছে, আর মূল দরজার উপর স্বস্তিক চিহ্ন আঁকা। তারানাথ দরজার শিকল টেনে কয়েকবার আঘাত করলেন। কিছুক্ষণ পর দরজা খুলে দিলেন একজন ব্যক্তি। তারানাথের চেয়ে কিছুটা কম বয়সী, ওই সদ্য স্নান করে পরনে শুধু একটা ওই গামছা। আমাদের দেখে প্রথমে খানিকটা চমকে গেলেন, কিন্তু তারানাথকে চিনে নেওয়ার সঙ্গে সঙ্গেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তিনি আন্তরিকভাবে সম্ভাষণ করে আমাদের ভেতরে ঢোকালেন। তারানাথ পরিচয় করিয়ে দিলেন ওই ব্যক্তি তার ছোট ভাই সুরেশ। কথায় কথায় জানা গেল তারানাথের অন্যান্য ভাইয়েরা বিয়ের পর আলাদা হয়ে গেছে, শুধু সুরেশই পৈতৃক ভিটেতে থেকে গেছেন। সকালটা বেশ ভালো কাটলো। আমরা দর্শন করলাম মায়ের পুজো স্থান। দেখলাম দুলাল নামে এক মৃৎশিল্পী খড়ের কাঠামোর উপর মাটির প্রলেপ দিচ্ছে। দুপুরের আহারও বেশ জমে উঠল, কিন্তু দুপুরের পর একটা কাণ্ড ঘটল। তারানাথ বললেন, বিভূতি, কিশোরী, তোমরা একটা কাজ করো, দুপুরটা একটু বিশ্রাম নিয়ে নাও। বিকেলের দিকে আমরা নদীর ধারে হাঁটতে যাব। দুপুরে হালকা ঘুমের পর সুরেশের স্ত্রী আমাদের চায়ের ব্যবস্থা করে দিলেন। তারপর তারানাথ আমাদের নিয়ে বেরিয়ে পড়লেন গ্রামের নদীর দিকে। প্রায় আধ ঘন্টা আমরা নদীর ধারে ঘোরাঘুরি করলাম। সন্ধ্যা তখন ক্রমেই গাঢ় হয়ে আসছে। ঠিক তখনই দূর থেকে এক মধ্যবয়সী ব্যক্তি এসে তারানাথকে কিছু একটা বলল। তারপর দ্রুত চলে গেল। আমরা অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকালাম। তারানাথ থম মেরে দাঁড়িয়ে রইলেন। আমি বললাম, মানে কি হয়েছে, খুলে বলুন তো। তিনি গম্ভীর মুখে উত্তর দিলেন,
যে ভয়টা পেয়েছিলাম সেটা সত্যি হতে চলেছে। জমিদার মশাই আমাকে ডেকে পাঠিয়েছেন। তার পেয়াদা এসে এই খবরটাই জানিয়ে গেল। উনি নাকি আমার সঙ্গে দেখা করতে চান। আমি জানিয়েছি খানিক পরে গিয়ে দেখা করব। চলো এখনই যাই, সময়টা উপযুক্ত। বেশি রাত হলে ফিরতে দেরি হতে পারে। এখান থেকে জমিদার বাড়ি বেশ দূরে, পশ্চিম দিকে নাপিত পাড়া পেরিয়ে যেতে হবে। তারপরই একটা উঁচু টিলার ওপর তার প্রাসাদ সদৃশ্য বাড়িটা চোখে পড়বে। তারানাথের কথা শুনে কিশোরী উত্তেজিত হয়ে বলল, দেখুন, কালী পুজোর আনন্দ কেমন হবে সেটা আমি জানি না, কিন্তু আমরা যে এখানে এসে খালি হাতে ফিরবো না সেটা রন্ধ্রে রন্ধ্রে টের পাচ্ছি। কিন্তু ওনার কথা শেষ হতেই আমরা আর দেরি না করে জমিদার বাড়ির দিকে রওনা দিলাম। পশ্চিম আকাশ তখনও পুরোপুরি অন্ধকার হয়নি, তবে সন্ধ্যা তার কালো আঁচল বেছাতে শুরু করেছে। চারপাশ ক্রমশ নিস্তব্ধ হয়ে আসছে। রাস্তা বলতে মাটির সরু পথ, দুপাশে নিচু ঝোপ জঙ্গল আর ইট পাথরের ছায়াবিহীন কয়েকটি মাটির ঘর। আমরা তিনজন একটার পর একটা পেরিয়ে চললাম। কিছুক্ষণ হাঁটার পর তারানাথ মাথা নেড়ে বললেন, বিভূতি, দেখেছো এই গ্রামটা বাইরে থেকে যতটা শান্ত আর স্নিগ্ধ মনে হয়, ভেতরে ভেতরে একটা চাপা অস্থিরতা কাজ করে। বিশেষ করে এই জমিদার বাড়িটা। জমিদার প্রতাপ নারায়ণ রায় বাহাদুর লোকের মুখে পরিচিত ছোট কর্তা নামে। মানুষটা কেমন যেন সবসময় একটা রহস্যের আবরণে নিজেকে মুড়ে রাখেন। তারই হঠাৎ দেখা করার ইচ্ছেটার মধ্যেও কিছু একটা আছে যা আমার ভালো লাগছে না। কিশোরী দু হাতের তালু ঘষতে ঘষতে উৎসাহভাবে বলল, ধুর মশাই, আপনি শুধু ভয় পাচ্ছেন। খুব বেশি হলে কি আর হবে, জমিদার বাবু পুজোর জন্য আপনার কাছে এসে সাহায্য চাইবেন। কিন্তু আমার কেমন জানি না মনে হচ্ছে কোন একটা দারুণ রোমাঞ্চকর জিনিসের মুখে পড়তে চলেছি। আপনার কথাতেই তো আরো কৌতূহল বাড়ছে ঠাকুর মশাই। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, রোমাঞ্চ হতে পারে, কিন্তু সব রোমাঞ্চই আনন্দ দেয় না কিশোরী। কিছু রোমাঞ্চ অশুভের ইঙ্গিতও বহন করে। যাই হোক, এই যে আমরা নাপিত পাড়া পেরিয়ে এলাম, সামনে সে টিলা, আর তার উপর জমিদার বাড়ি। আশ্চর্য, তারানাথ যা বলেছিলেন ঠিক তাই। সামান্য গ্রামের বুকে এমন বিশাল উঁচু টিলার উপর প্রাসাদতম বাড়ি, চারিদিকে উঁচু পাঁচিল ঘেরা, তার ভেতরে এক অদ্ভুত নৈশব্দ। বাইরের আলো ছায়ার মিশ্রণে বাড়িটা আরো বেশি গম্ভীর দেখাচ্ছিল। মনে হচ্ছিল শতবর্ষের গোপন রহস্য বুকে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সে। দরজার কাছে পৌঁছতেই এক প্রৌঢ় দ্বাররক্ষক আমাদের প্রণাম জানিয়ে ভেতরে যেতে দিল। ভেতরে ঢুকেই মনে হলো বাইরের গ্রামের সঙ্গে এই বাড়ির যেন কোনো সম্পর্ক নেই। সুবিশাল উঠোন, একপাশে প্রাচীন তুলসী মঞ্চ, আর তারপরেই মূল বাড়ি। বিশাল দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই এক অস্বাভাবিক ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে গেল। যদিও আবহাওয়ায় শীতের আমেজ ছিল, কিন্তু এই শীতলতা যেন প্রকৃতির নয়, অন্য কিছু। দেওয়ালের গায়ে অসংখ্য ফাটল, জায়গায় জায়গায় শ্যাওলা জমে আছে, তবু আসবাবপত্র সবই অত্যন্ত দামি ও প্রাচীন। আমাদের বসানো হলো এক বিশাল বৈঠকখানায়। দেওয়ালে জমিদারের পূর্বপুরুষদের বিশাল তেলচিত্র, যাদের চোখ যেন আমাদেরই দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। ঘরের মাঝে একটি বড় ঝাড় লণ্ঠন টিমটিম করে জ্বলছে। মিনিট পাঁচেকের মধ্যেই একজন পরিচারক এসে সসম্ভ্রমে জানালো,
জমিদার মশাই আপনাদের উপরে ডেকেছেন। আমরা জমিদার প্রতাপ নারায়ণ রায়বাহাদুরের ঘরে গিয়ে বসলাম। তিনি লম্বা ফর্সা রাশভারী মানুষ, চোখে মুখে এক অদ্ভুত ক্লান্তি, যেন বহুদিন তার ঘুম হয়নি। খুব বেশি কথা বললেন না, শুধু আমাদের বসতে বলে পরিচারককে নির্দেশ দিলেন, ওনাদের জল খাবার আর চায়ের ব্যবস্থা করো। জমিদার বাবুর এমন নিরুত্তাপ আতিথেয়তায় আমরা কিছুটা অবাক হলাম। তিনি তার বিশাল চেয়ারে হেলান দিয়ে বসে শুধু আমাদের পর্যবেক্ষণ করতে লাগলেন। জল খাবার এলো, সুস্বাদু মিষ্টি আর গরম চাও এলো। আমরা যখন চা খাচ্ছি তখন দেখি তারানাথ একটু অন্যমনস্কভাবে চারপাশটা লক্ষ্য করছেন। হঠাৎ তার চোখ স্থির হলো ঘরের এক কোণের বন্ধ দরজার উপর। ঠিক সেই মুহূর্তে জমিদার বাবু বললেন, ঠাকুর মশাই, আপনি তো শুধু সাধারণ ব্রাহ্মণ পূজারী নন, তন্ত্রমন্ত্র ও গুপ্তবিদ্যার সাধনাও করেন শুনেছি। তাই আপনার সাথে কথা ছিল। আমাদের বাড়িতে। তিনি বাক্য শেষ করার আগেই তারানাথ তাকে থামিয়ে দিলেন। তার চোখ তখনও সেই বন্ধ দরজার দিকে। মুখটা কঠিন হয়ে উঠেছে, কপাল কুঁচকে গেছে। নিচু গলায় যেন নিজেকেই বললেন, এ তো কেবল ক্লান্তি নয়, এর সঙ্গে নিশ্চয়ই আরও কিছু মিশে আছে। আমি উদ্বিগ্ন স্বরে বললাম, কি হলো ঠাকুরমশাই? তারানাথ অত্যন্ত চাপা স্বরে জবাব দিলেন, এই বাড়িটা, এই ঘরের বাতাসেই একটা অশুভ গন্ধ পাচ্ছি, যেন কোনো গুরুত্বপূর্ণ জিনিস এই বাড়ির কোথাও বন্দি হয়ে আছে। ঘরময় একটা অদৃশ্য শীতলতা খেলা করছে। আর জমিদার মশাইয়ের চোখে যে ভয় দেখলাম, সেটা সাধারণ দুশ্চিন্তা নয়। বিভূতি, ঈশ্বরী, তোমরা হয়তো টের পাচ্ছ না, কিন্তু আমার মনে হচ্ছে এই বাড়িতে কোনো কিছুর প্রভাব আছে, যা মোটেও স্বাভাবিক নয়। জমিদার প্রতাপ নারায়ণ যেন তার কথাগুলো শুনতে পাননি এমন ভঙ্গিতে বললেন, কি বললেন ঠাকুর মশাই? আসলে আমাদের বাড়িতে একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে, আর সেই কারণেই আপনাদেরকে আমি ডেকেছি। তারানাথ সতর্ক ভঙ্গিতে জমিদারের দিকে তাকালেন। জমিদার যেন এখন তার গোপন কথাটি বলার জন্য প্রস্তুত হচ্ছেন। জমিদার প্রতাপ নারায়ণ রায়বাহাদুর হেলান দেওয়া আরামকেদারা থেকে উঠে বসলেন। তার লম্বা শরীরটা যেন এক লহমায় আরও রিজু হয়ে গেল। তিনি একবার ঘরের চারপাশটা দেখে নিলেন, তারপর গলা নামিয়ে তারানাথের দিকে ঝুঁকে এলেন। তাঁর দৃষ্টিতে এখন নিরুত্তাপ আতিথেয়তার বদলে গভীর উদ্বেগ। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি ঠিকই ধরেছেন। গত কয়েক মাস ধরে এই বাড়িতে এমন কিছু ঘটছে যা স্বাভাবিক নয়। এক কথায় বলতে গেলে আমাদের পৈতৃক ভিটে আজ কোনো এক অশুভ শক্তির প্রভাবে জর্জরিত। কিশোরী উত্তেজনায় নিজের হাত মুঠো করে ফেলল। আমি সভয়ে একবার ঘরের কোণের সেই বন্ধ দরজাটার দিকে তাকালাম, যেদিকে কিছুক্ষণ আগে তারানাথের দৃষ্টি স্থির ছিল। জমিদার দীর্ঘশ্বাস ফেললেন। শুরুটা হয়েছিল ছোটখাটো জিনিস দিয়ে। প্রথমে বাড়ির পুরনো দাস দাসী, যারা বহু কাল ধরে এখানে আছে, তারা মাঝরাতে অদ্ভুত শব্দ শুনতে পেত। কেউ যেন সিঁড়িতে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে, অথচ চোখ মেলে দেখলেও কাউকে দেখা যেত না। কখনো কখনো রান্নাঘর থেকে বাথরুমের জল ব্যবহারের শব্দ, অথচ নল বন্ধ। ভাবলাম হয়তো বয়স হয়েছে, কানের ভুল। কিন্তু তারপর ঘটনাগুলো আরো আরো ভয়ানক হতে শুরু করলো। তার কণ্ঠস্বর কাঁপছিল, যেন তিনি সেই ঘটনাগুলো আবার চাক্ষুষ করছেন। একদিন গভীর রাত্রে আমার বড় ছেলেটি প্রচন্ড জ্বরে আক্রান্ত হলো। বিছানায় শুয়ে সে অসংলগ্ন কথা বলতে শুরু করলো।
বারবার বলছিল, যাও যাও, আমাকে ধরিস না, ও আমাকে ডাকছে, কালো কিছু একটা আমার দিকে এগিয়ে আসছে, যাও। বৈদ্য এলো, ওষুধ দিল, কিন্তু জ্বর কমলো না। 3 দিন পরে সে পুরোপুরি সুস্থ স্বাভাবিক হলো। কিন্তু কিন্তু ঠাকুরমশাই, তারপর থেকে সে যেন অন্য এক মানুষ। সারাদিন চুপচাপ থাকে, রাতে নিজের ঘরে দরজা বন্ধ করে একা একা থাকে, কারো সঙ্গে কোনো কথা বলতে চায় না। তারানাথ অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছিলেন। তিনি বললেন, আর কে কে অসুস্থ হয়েছেন? জমিদার প্রতাপ নারায়ণ বেদনা মেশানো স্বরে বললেন, সেটাই তো সব থেকে আতঙ্কের বিষয় ঠাকুরমশাই। শুধু আমার ছেলে নয়, বাড়ির 3টি পরিচারিকা যারা ওই অন্তঃপুরের কাজ সামলায়, তারা ওই একই ধরনের অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। তারা প্রায় ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, নিজেদের হাতে নিজেরাই আঘাত করে। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, তারা সবাই মিলে একটি অজানা ভাষায় কথা বলার চেষ্টা করে, যা কেউ কেউ বুঝতে পারে না। মনে হয় যেন তাদের উপর কেউ একটা ভর করেছে ঠাকুরমশাই। এই কথা শুনে আমার বুক কেঁপে উঠল। কিশোরীর চোখে মুখে অবশ্য এখন ভয় নয়, বরং এক দুর্বার অনুসন্ধিৎসা। জমিদার এরপর আরও কয়েকটি ঘটনার কথা বললেন। একবার আমি বৈঠকখানায় বসে হিসাব দেখছিলাম। হঠাৎ আমার মনে হলো আমার কানের পাশ দিয়ে কেউ যেন ধীরে ধীরে আঙুল বুলিয়ে চলে গেল। আমি সঙ্গে সঙ্গে ফিরে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। সেদিন রাত্রে আমার গলায় স্পষ্ট 5 আঙুলের কালশিটের দাগ দেখা গিয়েছিল, যেন কেউ টিপে ধরেছিল। অথচ বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমি ঘরে একা ছিলাম। সন্ধ্যা নামলেই এই বাড়িতে একটা অদ্ভুত কালো ছায়া ঘোরাফেরা করে। মাঝে মাঝে দেখি হল ঘরের লণ্ঠনের আলো হঠাৎ করে নিভে যায়, অথচ ভেতরে কোনো বাতাস নেই। নিভে যাওয়ার আগে এক মুহূর্তের জন্য যেন একটা কালো অবয়ব আলোর সামনে এসে দাঁড়ায়। আমাদের কুলদেবতা মহাদেবের পুজো হয় রোজ, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে পুজোর নানা সামগ্রী হয় অকারণে নষ্ট হয়ে যাচ্ছে, নয়তো পূজারীরা অসুস্থ হয়ে পড়ছেন। কেউ আর এই বাড়িতে পুজো করতে আসতে সাহস পাচ্ছে না। কিছুদিন পর আসছে সোমবার, কিন্তু এই অবস্থায় কি করে যে মহাদেবের আরাধনা হবে আমি জানি না ঠাকুরমশাই। প্রতাপ নারায়ণ রায়বাহাদুর শেষ পর্যন্ত প্রায় ভেঙে পড়লেন। তিনি দুহাত জোর করে বললেন, আমি লোক পাঠিয়েছিলাম। আপনি ছাড়া এই অন্ধকার দূর করার ক্ষমতা আর কারো আছে বলে মনে হয় না ঠাকুরমশাই। দোহাই আপনার, আপনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। আমি নিশ্চিত এই বাড়িতে কোনো এক অতৃপ্ত আত্মা বা ভয়ঙ্কর শক্তি বাস করছে। তাঁর কথা শেষ হতেই তারানাথ উঠে দাঁড়ালেন। তার চোখে এখন এক দৃঢ় সংকল্পের ছাপ। তিনি ঘরের কোণের সেই বন্ধ দরজার দিকে একবার তাকালেন, তারপর জমিদারকে বললেন, জমিদার মশাই, আপনি নিশ্চিত থাকতে পারেন, আমরা এখানে থাকতে কোনো অশুভ শক্তি এই পরিবারের ক্ষতি করতে পারবে না। কিন্তু এর উৎস খুঁজে বার করতে হবে। এই মুহূর্তে আমায় জানতে হবে ওই বন্ধ দরজাটা কিসের, এবং এই বাড়ির সবচেয়ে প্রাচীন আর পরিত্যক্ত জায়গাটা কোথায়। তারানাথের প্রশ্নে প্রতাপ নারায়ণ রায়বাহাদুর যেন আশার আলো দেখতে পেলেন। তিনি তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বললেন, অবশ্যই ঠাকুরমশাই, চলুন আমি আপনাকে সব দেখাচ্ছি। জমিদার প্রথমে সেই বন্ধ দরজাটির দিকে ইশারা করলেন, যেদিকে তারানাথের চোখ স্থির ছিল। এই যে এই দরজাটা আসলে আমাদের বাড়ির দক্ষিণ দিকে ঠাকুর ঘরের পেছনের অংশের যাবার পথ। প্রায় 30 বছর হলো এটি বন্ধ হয়ে আছে।
আমার প্রপিতামহ ওই পথ বন্ধ করে দিয়েছিলেন। ছেলেবেলায় শুনেছি এই ঘরটা নাকি অত্যন্ত পুরনো, আর ওদিক নাকি কেউ কখনো যেত না। দরজাটা বন্ধ করার সময় তিনি কঠোর নির্দেশ দিয়ে গিয়েছিলেন যেন কেউ কোনোদিন এটি না খোলে। তারানাথ দরজাটির কাছে এগিয়ে গেলেন, হাত দিয়ে কাঠের গায়ে স্পর্শ করে চোখ বন্ধ করে যেন কিছু অনুভব করার চেষ্টা করলেন। এখান থেকে একটি অত্যন্ত পুরনো আর তিক্ত গন্ধ ভেসে আসছে। মনে হচ্ছে এই বন্ধ দরজার পিছনেই অশুভ প্রভাবের বীজ লুকিয়ে আছে। কিশোরী আর আমি রুদ্ধশ্বাসে তারানাথের কর্মকাণ্ড দেখছিলাম। তারানাথ এরপর ঘুরে দাঁড়িয়ে বললেন, বেশ, এবার বলুন, এই বাড়ির সবচেয়ে প্রাচীন আর পরিত্যক্ত জায়গাটি কোথায়, এবং আপনার পরিবারের ইতিহাসের নীরব সাক্ষী এমন কোনো ব্যক্তি কি আছেন যিনি হয়তো কিছু জানেন? জমিদার প্রতাপ নারায়ণ বললেন, পরিবারের ইতিহাস সে তো অনেক পুরনো কথা, কিন্তু যদি কেউ এই বাড়ির প্রতিটি ইট পাথর আর গোপন কথা জেনে থাকে তবে সে হলো আমাদের নায়েব সদানন্দ বাগচি। নায়েব? তারানাথ কৌতূহলী হলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সদানন্দ এই এলাকারই মানুষ। বয়স তা প্রায় ধরুন 60 বছর। ওর বাবা ওই বাড়িতে নায়েবের কাজ করতেন। বলা যায় পুরুষানুক্রমে ওরাই আমাদের নায়েব। সদানন্দ তার বাপের আমল থেকে এই বাড়িতে কাজ করছে। এ বাড়ির সব থেকে প্রাচীন লোক হলো সেই। এখানকার প্রতিটি নিয়ম, প্রতিটি গল্প, প্রতিটি মৃত্যু সে সব কিছু দেখেছে। এই অশুভ ঘটনার সূত্রপাত কখন থেকে সে হয়তো সঠিকভাবে বলতে পারবে। আমি হতাশ হয়ে বললাম, তাহলে তো তাকেই দরকার। সে কি এখন বাড়িতে নেই? জমিদার আফসোস করে বললেন, না বিভূতিবাবু, সেটাই দুর্ভাগ্যের বিষয়। নায়েব মশাই আজ সকালেই কাছারি বাড়িতে গিয়েছে একটি বিশেষ খাজনা সংক্রান্ত কাজ মেটাতে। ফিরতে ফিরতে রাত হয়ে যাবে বলেছিল। তার উপর ভরসা করেই আমি লোক পাঠিয়ে আপনাদেরকে ডেকে এনেছি, কারণ আমি জানতাম সে এলে একটা সূত্র নিশ্চয়ই পাওয়া যাবে। হঠাৎ কিশোরী জমিদার দরজার দিকে তাকিয়ে বলে উঠলেন, আরে ওই যে মনে হচ্ছে না কেউ একজন আসছে। দরজার কাছে এসে দাঁড়ালো একজন মধ্যবয়স্ক রোগাটে চেহারার লোক। তাকে দেখেই প্রতাপ নারায়ণ রায়বাহাদুর বললেন, ইনি আমাদের পূজারী শিব ঠাকুর। এরও গত কয়েকদিন ধরে শরীর ভালো যাচ্ছে না। শিবু, ইনি হলেন তারানাথ তান্ত্রিক। শিবু ঠাকুর ভয়ে ভয়ে তারানাথকে প্রণাম করে কাঁপতে কাঁপতে বলল, ঠাকুর মশাই, মহাদেব যেন আপনাকে শক্তি দেন। আমি আর পারছি না। পুজোর ঘরে যে কাণ্ড হচ্ছে, গত 3 দিন ধরে আমি পূজার আসনে বসার সাহস পাইনি। তারানাথ শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে শিবু? পরিষ্কার করে বলো, তোমার কেমন লাগছে? শিবু ঠাকুর চারপাশে একবার সতর্ক দৃষ্টি বুলিয়ে নিয়ে প্রায় ফিস ফিস করে বলল, আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে জোর করে ঠেলে দিচ্ছে। আমি যখনই আসনে বসতে যাই, একটা অদৃশ্য শক্তি আমাকে সরিয়ে দেয়। আর সবচেয়ে ভয়ানক, একদিন রাতে ঠাকুর ঘরে ছিলাম, হঠাৎ দেখি কোত্থেকে একটা বিশাল ফনা দেওয়া সাপ একেবারে সম্মুখে দাঁড়িয়ে। ভালোভাবে চোখ কচলে দেখার পরে আমার ভুল ভাঙল। বুঝলাম কিছুই নেই সেখানে। তারানাথ কিছুক্ষণ শিবু ঠাকুরের চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে রইলেন। তারপর প্রতাপ নারায়ণ রায়বাহাদুরকে বললেন, ঠিক আছে জমিদার মশাই, নায়েবের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু তার আগে আমি এই শিবু ঠাকুরের সঙ্গে একবার
পূজার ঘরটি দেখতে চাই। আর আমি চাই আপনি এখনই কাছারি বাড়িতে লোক পাঠান। নায়েব সদানন্দকে বলুন যে সে যেন আর এক মুহূর্ত দেরি না করে ফিরে আসে, কারণ আমার মনে হচ্ছে আমাদের হাতে বেশি সময় নেই। জমিদার দ্রুত লোক পাঠাতে ব্যবস্থা করলেন। আমরা তারানাথের নির্দেশে শিবু ঠাকুরকে সঙ্গে নিয়ে অশুভ প্রভাবের কেন্দ্রে কুলদেবতার পূজার ঘরের দিকে রওনা হলাম। এই রহস্যের উৎস খুঁজে বার করতেই হবে। আমরা তখন পূজার ঘরটি পর্যবেক্ষণ করছিলাম। ঘরটির কোণে একটা অদ্ভুত শীতলতা টের পাওয়া যাচ্ছিল, যদিও পূজার নানা উপাচার আর ধূপের গন্ধ সেখানে ছড়ানো। তারানাথ মনোযোগ সহকারে কুলদেবতা মহাদেবের বিগ্রহ, আসন এবং চারপাশের দেওয়াল পরীক্ষা করছিলেন। এমন সময় জমিদার প্রতাপ নারায়ণের এক পেয়াদা হাঁপাতে হাঁপাতে পূজার ঘরের দরজায় এসে দাঁড়ালো। ছোট কর্তা, একটা খবর আছে। পেয়াদা প্রায় চিৎকার করে উঠল। প্রতাপ নারায়ণ উদ্বিগ্ন হয়ে এগিয়ে গেলেন। কি হলো? নায়েব সদানন্দ ফিরেছে? হ্যাঁ হুজুর, উনি খবর পেয়েই কাছারি থেকে বেরিয়ে পড়েছেন। বলেছেন আজ রাত থাকতেই উনি জমিদার বাড়িতে পৌঁছে যাবেন। গরুর গাড়ি চেপে দ্রুত আসছেন, তবে রাস্তা খারাপ, ফিরতে ফিরতে রাত তো হবেই হুজুর। তারানাথ ফিরে তাকালেন। তার চোখ জোড়ায় এবার যেন অনুসন্ধান আর প্রতীক্ষার মিশ্রণ। রাত হোক, কিন্তু সে যেন পৌঁছায়। এই বাড়ির রহস্যের সবচেয়ে পুরনো চাবি তার হাতেই আছে বলে মনে হচ্ছে। অপেক্ষার পালা শুরু হলো। ইতিমধ্যে তারানাথ পূজার ঘরে যেটুকু বোঝার বুঝে নিলেন। তার নির্দেশে জমিদার জরুরি কিছু ব্যবস্থা নিলেন। পশ্চিমের আকাশ থেকে শেষ আলোটুকুও মুছে গেল। চারপাশে নেমে এলো এক গাঢ় অন্ধকার। বাইরে জমিদার বাড়িতে টিমটিম করে দু একটি আলো জ্বলছে। জমিদার মশাই এবার আমাদের রাতের আহারের জন্য অনুরোধ করলেন, কিন্তু তারানাথ রাজি হলেন না। আর পরে হবে জমিদার মশাই, নায়েব এলেই তবে আমার শান্তি। এই বাড়ির বাতাস আজ রাতে আরো বেশি অস্বাভাবিক বলে মনে হচ্ছে। আমি বাইরে একটা অশুভ শক্তির আনাগোনা স্পষ্ট টের পাচ্ছি। অন্ধকার যখন জমাট বাঁধল তখন রাত প্রায় 9টা। বাইরে থেকে গরুর গাড়ির দ্রুত শব্দ ভেসে এলো। কিছুক্ষণের মধ্যেই দ্রুত পদক্ষেপে কেউ একজন ভেতরে প্রবেশ করলো। হুজুর, হুজুর, আমি এসে গেছি। আওয়াজ শুনে প্রতাপ নারায়ণ রায়বাহাদুর দ্রুত বৈঠকখানার দিকে ছুটলেন। আমরাও তাকে অনুসরণ করলাম। বৈঠকখানায় প্রবেশ করে দেখলাম মাঝবয়সী এক রোগাটে মানুষ পরনে ময়লা ধুতি আর চাদর দাঁড়িয়ে আছেন। চোখে মুখে অত্যন্ত ক্লান্তি ও উদ্বেগ। ইনি নায়েব সদানন্দ বাগচি। তারানাথ সময় নষ্ট না করে সরাসরি সদানন্দের দিকে এগিয়ে গেলেন। তার কণ্ঠস্বরে ছিল এক জোরদার কর্তৃত্বের সুর। সদানন্দ বাগচি, আপনি এই বাড়ির সবচেয়ে পুরনো নায়েব, তাই না? আপনি অনেক কিছু দেখেছেন। জমিদার মশাই তার বিপদের কথা জানিয়েছেন। আমি জানি আপনি এই অশুভ ঘটনার শুরু আর কারণ সম্পর্কে কিছু একটা জানেন। কিছু লুকোবেন না, এখনই সব বলুন। তারানাথের এমন সরাসরি কথা বলার গাম্ভীর্য দেখে সদানন্দ যেন খানিকটা চমকে গেলেন। তার চোখজোড়া ভয়ে বিস্ফারিত হয়ে উঠল। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, আরে এ কি করছেন ঠাকুরমশাই? আমাকে আমাকে একটু বসতে দিন। এতটা পথ গরুর গাড়ি চড়ে এসেছি তো, আর আপনি এসেই। কিন্তু তারানাথ থামলেন না। সময় নেই সদানন্দ বাবু, আপনার ক্লান্তি দূর করা এখন আমাদের প্রথম কাজ নয়। এই বাড়ির উপর
এখন কালী পূজার অমাবস্যার অন্ধকার নেমে আসছে। হয় আপনি এখন বলবেন, না হয় অশুভ শক্তি তার নিজের কাজ শুরু করে দেবে। সদানন্দ চারদিকে একবার তাকিয়ে নিলেন। জমিদার প্রতাপ নারায়ণ উদ্বেগে ঠায় দাঁড়িয়ে, কিশোরী আর আমি আগ্রহ ও ভয় নিয়ে অপেক্ষা করছি। শেষমেশ সদানন্দ যেন এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি ধীরে সুস্থে মাটিতে রাখা মালপত্রের পোটলাটি সরালেন। তারপর মাথা তুলে তারানাথের দিকে তাকালেন। তার কণ্ঠস্বর এবার শান্ত হলেও তার মধ্যে গোপন ভয়ের এক শীতলতা। শুনুন শুনুন ঠাকুর মশাই, এখানে এই বৈঠকখানায় বা জমিদার বাড়ির সকলের সামনে সব কথা বলা ঠিক হবে না। এই বাড়ির দেওয়ালেরও কান পাতা আছে। আমি জানি সব সব কখন কি হয়েছে আর কোথা থেকে এই গন্ডগোল শুরু হয়েছে। তবে আমি এখন সব বলতে পারবো না। আমাকে একটু সময় দিন, রাতের আহারটা সেরে একটু স্থির হতে দিন। আজ মাঝরাতে ঠিক 1:30 প্রহর রাতে আমি আপনার বাড়িতে যাব। সদানন্দ স্থির চোখে তারানাথের দিকে তাকালেন। আমি আপনার কাছেই যাব ঠাকুর মশাই। আপনারা 3 জনে একসাথে থাকবেন। অন্ধকারে নিরালায় একা একা আপনাকে এই বাড়ির আসল কাহিনী শোনাবো। যেখান থেকে এই বিপত্তি নেমে এসছে সেই গোপন কথা আমি আপনাকে বলতে চাই। তারানাথ যেন এক মুহূর্তে তার ভেতরে থাকা অবিশ্বাসকে দমন করলেন। নায়েবের চোখে মুখে যে ভয় আর স্থিরতা, তা মিথ্যে নয়। তারানাথ শেষমেশ রাজি হলেন। তার গলার স্বর এবার নরম হলেও দৃঢ়তা হারালো না। ঠিক আছে, আমরা আপনার জন্য অপেক্ষা করব সদানন্দ বাবু। মনে রাখবেন, আপনি আমাদের শেষ ভরসা। একটিও কথা যেন বাদ না যায়। জমিদার প্রতাপ নারায়ণ দীর্ঘশ্বাস ফেলে স্বস্তি পেলেন। রাত 1:30 প্রহরের অপেক্ষায় আমরাও প্রস্তুত হলাম। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাত গভীর হল। চতুর্দিকে নিস্তব্ধতা এমনভাবে চেপে বসেছে যেন গ্রামের শব্দকে গিলে নিয়েছে এই অমাবস্যার অন্ধকার। ঘড়ির কাঁটায় রাত তখন প্রায় 1:30 প্রহর। আমরা 3 জন, তারানাথ, কিশোরী আর আমি, কেবল একটি তেলের প্রদীপ জেলে অপেক্ষা করছিলাম। তারানাথ মাদুরের উপর স্থির হয়ে বসে, তার চোখ দুটি সামনের দিকে নিবদ্ধ। কিশোরী উত্তেজনায় বারবার এপাশ ওপাশ করছে। আমার বুকের ভেতরে তখন এক অজানা আশঙ্কার টিপ টিপ শব্দ। আর কত দেরি ঠাকুরমশাই? এবার তো মনে হচ্ছে নায়েব মশাই বুঝি আর আসবেনই না। তিনি হয়তো খুব ভয় পেয়েছেন। কিশোরীর কথা শেষ হতে না হতেই দরজার বাইরে চাপা ঠকঠক শব্দ শোনা গেল। শব্দটা যেন এই নিস্তব্ধতার বুকে আরো বেশি ভীতি সঞ্চার করছিল। তারানাথ নিঃশব্দে উঠে দাঁড়ালেন। তার চোখে এখন কোনো উদ্বেগ নেই, আছে কেবল দৃঢ়তা ও কৌতূহল। তিনি নিঃশব্দে দরজা খুললেন। সামনে দাঁড়িয়ে নায়েব সদানন্দ বাগচি। তার হাতে একটি পুরনো মরচে ধরা লণ্ঠন, যার টিমটিমে আলোয় তার ক্লান্ত ফ্যাকাশে মুখটি আরও বেশি ছায়াময় দেখাচ্ছে। তার চোখ দুটো ফোলা, মনে হলো সারাদিন তিনি অত্যন্ত ধকলের মধ্যে দিয়েছিলেন। লণ্ঠনটি হাতে নিয়ে তিনি ঘরের ভেতরে প্রবেশ করলেন। তারানাথ দরজা বন্ধ করে দিলেন। সদানন্দ ঘরের মাঝখানে দাঁড়িয়ে লণ্ঠনটি নামিয়ে রাখলেন। লণ্ঠনের আলোয় ঘরের মধ্যে এক অদ্ভুত ছায়া ছায়া পরিবেশ সৃষ্টি হলো। বসুন সদানন্দ বাবু, আমরা তৈরি। আপনার কোনো ভয় নেই, শুধু সত্যিটা বলুন আগাগোড়া। সদানন্দ গুটিসুটি মেরে মাদুরের এক কোণে বসলেন। তিনি একবার আর চোখে আমার আর কিশোরীর দিকে তাকালেন, যেন নিশ্চিত হতে চাইলেন আমরা ছাড়া আর কেউ নেই।
তারপর দীর্ঘশ্বাস ফেলে কথা বলা শুরু করলেন। ঠাকুর মশাই, আপনারা বাইরে থেকে যা দেখেছেন জমিদার বাড়ির ভেতরের কাহিনী তার চেয়েও অনেক বেশি কালো। আমি আমার বাপের আমল থেকে এই বাড়িতে আছি। এই বাড়ির ভালো মন্দ, উত্থান পতন সব কিছুর নীরব সাক্ষী আমি। এই বাড়ির সব সমস্যার শুরুটা ওই বছর 2 আগে, যখন বর্তমান জমিদার প্রতাপ নারায়ণ রায় বাহাদুরের বাবা হরিপ্রসাদ রায় জমিদারি সামলাতেন। প্রতাপ বাবু তখন জমিদার হননি। হরিপ্রসাদ মশাই ছিলেন খুব জেদি মানুষ। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি এই বাড়িতে কালী পুজো করবেন। কিশোরী চমকে উঠে বলল, কালী পূজা? আরে সে তো ভালো কথা, পুজোয় আবার বাধা কিসের? সদানন্দ ধীর স্বরে উত্তর দিলেন, এই বাড়িতে কালী পুজো করা চিরকাল নিষিদ্ধ কিশোরী বাবু। হ্যাঁ, বংশানুক্রমিকভাবে এই নিষেধ চলে আসছে। আমার ঠাকুরদা বাবার মুখে শুনেছি এই বাড়ির কুলদেবতা একমাত্র মহাদেব। এখানে কালী পুজো করলে বংশনাশ হয়, এই ছিল অভিশাপ। আর এই অভিশাপের নামটাও ভীতি জাগানো। আমরা এটাকে নিষিদ্ধ কালী পুজো বলেই জানি। আমি বললাম, নিষিদ্ধ কালী পূজা কেন? কি এমন হয়েছিল? সদানন্দবাবু লণ্ঠনের দিকে তাকালেন। লণ্ঠনের শিখাটি ঠান্ডা বাতাসে কাঁপছিল। আসলে কি হয়েছিল সে কথা জমিদার বংশের কেউ প্রকাশ্যে বলে না, কিন্তু যা জানি তা হলো বহু বছর আগে এই বাড়ির এক পূর্বপুরুষ তান্ত্রিক সাধনায় ভুল করেছিলেন। তিনি এক অত্যন্ত ভয়ঙ্কর দেবী মূর্তির প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সে সময় এমন কিছু ঘটেছিল যাতে সেই সাধনা মাঝপথে বন্ধ করতে হয়। শোনা যায় সেই পূর্বপুরুষ প্রতিজ্ঞা করেছিলেন তার বংশে আর কেউ কখনো এই বাড়িতে কালী পুজো করতে পারবে না। করলে সেই অসম্পূর্ণ সাধনার ফল বংশধরদের ভোগ করতে হবে। তার কথাগুলো শুনে আমাদের সকলের শরীর যেন জমে যাচ্ছিল। কিন্তু জমিদার হরিপ্রসাদ মশাই সে কথা শোনেননি। তিনি ছিলেন একগুঁয়ে মানুষ। তিনি বলেছিলেন, আমি এই কুসংস্কার মানি না। তিনি জোর করে এক ভিন্ন কালী মূর্তির প্রতিষ্ঠা করলেন এবং মহা সমারোহে পুজো শুরু করলেন। সেই পুজো হয়েছিল ঠিকই, কিন্তু তারপর থেকে আর কেউ শান্তি পায়নি। পুজোর ঠিক 2 মাস পর হরিপ্রসাদ মশাই হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন। সে ছিল এক অস্বাভাবিক মৃত্যু। আর তারপরেই এই বাড়িতে ধীরে ধীরে অশুভ কাণ্ড শুরু হয়। আপনারা যে বন্ধ দরজাটা দেখেছিলেন সেটা আসলে সেই পূর্বপুরুষের গোপন সাধনা স্থলের কাছাকাছি। আর ওই ঘটনার পর থেকেই জমিদার বাড়ির পরিবেশ বদলে যেতে শুরু করে। সেই অশুভ শক্তি এই বাড়ির দখল নিয়েছে ঠাকুর মশাই। হ্যাঁ। সদানন্দবাবু হাঁপাতে লাগলেন। তার চোখে মুখে এখন ভয় নয়, বরং মুক্তি পাওয়ার আকুতি। তিনি যেন এত বছরের চাপা কথা আজ বলতে পেরে কিছুটা হালকা বোধ করছেন। তারানাথ তখন মাদুর থেকে উঠে সটান সদানন্দের সামনে দাঁড়ালেন। তার মুখ পাথরের মতো কঠিন। বোঝা গেল নিষিদ্ধ কালী পূজা, এর সঙ্গে অসম্পূর্ণ তান্ত্রিক সাধনার যোগ আছে। কিন্তু সদানন্দ বাবু, আপনি কি জানেন ঠিক কি ঘটেছিল সেই পূজার সময়? এবং সেই ভয়ঙ্করী দেবী মূর্তি যেটি প্রতিষ্ঠা করা হয়েছিল সেটির এখন কি অবস্থা? সেটা কোথায় আছে? নায়েব সদানন্দ যেন আরো ভয় পেয়ে গেলেন। সেই মূর্তি সেটা কোথায় আছে তা হয়তো আমি জানি, তবে সেই কথা বলতে গেলে আমার আরো ভয় করছে ঠাকুর মশাই। এই বাড়ির অভিশাপটা ওই মূর্তির সঙ্গেই জড়িত।
সদানন্দের চোখে মুখে তখন স্পষ্ট আতঙ্ক আর সংশয়। তিনি কিছুতেই যেন সেই মূর্তির কথা সহজে মুখ ফুটে বলতে পারছিলেন না। কিশোরী আর স্থির থাকতে পারল না। সে উৎসুক হয়ে তারানাথের দিকে তাকিয়ে বলল, বলি ঠাকুরমশাই, একটা কথা জিজ্ঞাসা করব। আরে এই যে নায়েব মশাই বারবার বলছেন না নিষিদ্ধ কালী পুজো, নিষিদ্ধ কালী পুজো, এটা আবার কি ধরনের পুজো? আর পুজো হলেও সেটা নিষিদ্ধ কেন? কালী মা তো জগৎ জননী, আর সেখানে আবার নিষেধের কি আছে বলুন তো? তারানাথ সদানন্দের দিক থেকে চোখ না সরিয়েই কিশোরীর প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিলেন। নিষিদ্ধ মানে কেবল বংশানুক্রমিক নিষেধ নয় কিশোরী। যখন তন্ত্রের মাধ্যমে কোনো শক্তিকে আহ্বান করা হয়, কিন্তু সেই সাধনা অসম্পূর্ণ বা ভুল পথে চলে যায়, তখন সেই শক্তি কল্যাণদাত্রী না হয়ে সংহারিণী রূপে প্রকাশ পায়। একেই বলে নিষিদ্ধ বা বর্জনীয় সাধনা। এই বাড়ির পূর্বপুরুষ হয়তো তেমনই কোনো শক্তিশালী কিন্তু ভয়ঙ্কর পথ ধরেছিলেন। এরপর তারানাথ আবার নায়েবের দিকে তাকালেন। তার কণ্ঠস্বরে ছিল তীক্ষ্ণ জিজ্ঞাসা। সদানন্দ বাবু, হরিপ্রসাদ বাবু কি বংশের নিষেধ অগ্রাহ্য করে প্রথমবার এই বাড়িতে কালী পূজা শুরু করতে চেয়েছিলেন, নাকি এই বাড়িতে আগে থেকেই নিয়মিত কালী পূজা হতো? সদানন্দ কাঁপা গলায় জবাব দিলেন, আগে না ঠাকুরমশাই, হরিপ্রসাদ বাবু প্রথম শুরু করেননি। এই বাড়িতে কালী পুজো আগে থেকেই হতো। প্রতি বছর অমাবস্যার শুক্লপক্ষের তিথিতে মহা সমারোহে পুজো চলত। জমিদার বাড়ির সেই পুজোর জাঁকজমক ছিল দেখবার মতো। তবে তারানাথ কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলেন, তবে নিষেধ এলো কোথা থেকে? নায়েব এবার আরো গুটিয়ে গেলেন। তিনি লণ্ঠনের আলোর দিকে হাত নেড়ে বললেন, সে অনেক কাল আগের কথা ঠাকুরমশাই। শোনা যায় হরিপ্রসাদ মশায়ের বহু পূর্বের এক জমিদার বিলাসচন্দ্র রায়, তিনি ছিলেন শৌখিন এবং তন্ত্রে আগ্রহী। তিনি এক ভয়ঙ্কর তান্ত্রিকের পাল্লায় পড়েছিলেন। সেই তান্ত্রিকের কথায় তিনি তার পৈতৃক কালী পুজোকে আরও শক্তিশালী করার চেষ্টা করেন। শোনা যায় সেই তান্ত্রিকের প্ররোচনায় বিলাসচন্দ্র রায় সাধনার নামে কালীর ওপর তন্ত্রের অন্য এক ভয়ঙ্কর ক্রিয়া করতে উদ্যত হন। উদ্দেশ্য ছিল ওই ঐশ্বরিক শক্তিকে দাস বানানো, কিন্তু ক্রিয়ার মাঝামাঝি সময় গোল বাঁধল। হায় হায়, এবার কি কাণ্ড! কিশোরী আগ্রহ আর ভয় দমন করতে পারল না। ঐতিহ্যবাহী কালী পুজো মণ্ডপে সে রাতে অদ্ভুত কাণ্ড ঘটেছিল ঠাকুরমশাই। হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়, যা ছিল একেবারে অস্বাভাবিক। মণ্ডপে রাখা পুজোর উপকরণগুলো আপনা আপনি ছিটকে যেতে শুরু করে। প্রতিমার চোখ থেকে নাকি সেই রাতেই রক্তক্ষরণের মতো লাল রং বেরিয়ে এসেছিল। আর সবচেয়ে বড় কথা, সেই তান্ত্রিক সাধনার সময় পুজো করতে থাকা প্রধান পুরোহিত হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন, আর কিছুক্ষণের মধ্যেই তার প্রাণবায়ু বেরিয়ে যায়। কথাগুলো বলার সময় সদানন্দ থরথর করে কাঁপছিলেন। এই রাত ছিল এই বাড়ির অভিশাপের জন্মলগ্ন। এই প্রাণহানির পর জমিদার বিলাসচন্দ্র রায় ভয় পেয়ে সেই তন্ত্রক্রিয়া মাঝপথেই বন্ধ করে দেন। সেই থেকে শুরু হয় বিঘ্ন আর প্রাণনাশের পালা। এরপর থেকে জমিদার পরিবারে একের পর এক বিপদ আসতে থাকে। প্রতিবার পুজোর উদ্যোগ নেওয়া হলেই কোনো না কোনো অশুভ ইঙ্গিত বা দুর্ঘটনা ঘটত। ফলস্বরূপ তাঁরা এই বাড়িতে কালী পুজো সম্পূর্ণ বন্ধ করে দেন। প্রতিজ্ঞা করা হয় এই বাড়িতে যেন কেউ আর কালী আরাধনা না করলে তা বংশের বিনাশ ডেকে আনবে। মাঝে প্রায় অনেকগুলো বছর ঠাকুর দালানে কালী বিগ্রহ ওঠেনি। সকলেই অজানা সংস্কার বশেই
এই কথা মেনে চলত। কিন্তু হরিপ্রসাদ মশাই সেই প্রাচীন নিষেধ মানেননি। তিনি জোর করে সেই নিষিদ্ধ কালী পুজো শুরু করেছিলেন, যার ফল আজ এই পরিবার ভোগ করছে। তারানাথ এবার স্থির হলেন। তিনি লণ্ঠনের আলোয় সদানন্দের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। কিন্তু এতগুলো বছর কালী পূজা বন্ধ থাকার পর ঠিক কী কারণে বর্তমান জমিদারের বাবা আবার কালী পূজার উদ্যোগ নিয়েছিলেন? এ সম্বন্ধে কিছু জানেন? হ্যাঁ ঠাকুর মশাই, আপনি যা বলছেন তার যথেষ্ট কারণ আছে। আসলে এই কথাটা আমাকে বড় কর্তা মৃত্যুর আগেই বলেছিলেন। উনি বলেছিলেন ওর কাছে নাকি মা কালী স্বয়ং এসেছিলেন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পুজোর জন্য মা অসন্তুষ্ট ছিলেন। বড় কর্তা আমাকে বলেছিলেন তিনি নাকি স্বপ্নে দেখেছিলেন মা কালী তাকে বলছেন, আমি তোর বংশের মঙ্গল চাই, আমার পূজা আবারও শুরু কর, আমি তোর হাত থেকেই ফুল জল পেতে চাই। এই স্বপ্নাদেশ পেয়েই হরিপ্রসাদ মশাই মনে করেন মায়ের নিষেধ হয়তো উঠে গেছে। তাই তিনি এক মুহূর্ত দেরি না করে পুজোর আয়োজন শুরু করেন। শত নিষেধ সত্ত্বেও মা নিজেই যখন চেয়েছে তখন আর ভয় কিসের? আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। এ তো রীতিমতো দৈব নির্দেশ। তারানাথ অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছিলেন। তিনি বললেন, স্বপ্নাদেশ? কিন্তু সদানন্দ বাবু, যে পুরোহিত এই পূজা করতেন তিনি মারা যাওয়ার পর তার কোনো বংশধর কি বেঁচে ছিলেন? কেননা নিয়ম ছাড়া তো পূজা সম্ভব নয়। সদানন্দ হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন। ঠিক এখানেই গন্ডগোল ঠাকুর মশাই। হরিপ্রসাদ মশাই স্বপ্নাদেশ পেয়ে অত্যন্ত উৎসাহী হয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না যে এই পুজোর সঠিক বিধান কি। আসলে যে পুরোহিত এই পুজোর সঙ্গে জড়িত ছিল, বিলাসচন্দ্র রায়ের সময় সে অনেক আগেই মৃত্যুবরণ করেছিল, আর তার উত্তরসূরি কেউ ছিল না। নতুন পুরোহিত জোগাড় করা হলো ঠিকই, কিন্তু তারা এই নিষিদ্ধ কালী পুজোর গোপন মন্ত্র, ক্রিয়া আর আসল নিয়ম কিছুই জানতেন না। আর এই কারণেই মায়ের পুজোর নিয়মে ভুল থেকে গিয়েছিল। মা কালী সেই নিয়ম ভঙ্গের ফুল গ্রহণ করেননি। পুজোর শুরুতেই এক ভয়ঙ্কর অঘটন ঘটে। জমিদার বাড়ির বড় গিন্নি হরিপ্রসাদ মশাইয়ের স্ত্রী পুজো মণ্ডপেই হঠাৎ গুরুতরভাবে আহত হন। সিঁড়ি থেকে পড়ে যান, কিন্তু মনে হয়েছিল কেউ যেন তাকে সজোরে ধাক্কা দিয়েছে। এর কিছুদিন পরই হরিপ্রসাদ মশাই মারা গেলেন। এই ঘটনার পর থেকেই সবাই নিশ্চিত হলো যে স্বপ্নাদেশটি আসলে মায়ের নয়, অন্য কোনো অশুভ শক্তির ছলনা ছিল। সদানন্দ উঠে দাঁড়ালেন। তার চোখ ক্লান্তিতে আর ভয়ে লাল। ঠাকুর মশাই, আর নয়, আমাকে এবার যেতে হবে। আমি প্রায় সবই বলে দিয়েছি। এখন শুধু সেই মূর্তির অবস্থান বাকি, সেটা আমি জমিদার মশাইকে জানাবো। আমার মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ এই বাড়িতে থাকলে হয়তো আর ফিরতে পারবো না। তারানাথ দ্রুত লণ্ঠনটা হাতে নিয়ে ধরলেন। ঠিক আছে সদানন্দ, আপনি আর দাঁড়াবেন না, যান। কিন্তু মনে রাখবেন, সেই মূর্তির অবস্থান সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাল সকালে আমাদের কিন্তু জানাতে ভুলবেন না। সদানন্দ হাঁপাতে হাঁপাতে মাথা ঝাঁকালেন। তারানাথ দরজার দিকে এগিয়ে গেলেন। চলো বিভূতি, কিশোরী এনাকে একটু এগিয়ে দিয়ে আসে। এই গভীর রাতে একা যাওয়াটা বোধহয় উচিত হবে না। আমরা তিনজন সদর দরজা পর্যন্ত সদানন্দকে এগিয়ে দিলাম। নায়েব দ্রুত পায়ে অন্ধকারে মিলিয়ে গেলেন। আমরা সদর দরজার শিকল টেনে ফিরতেই কিশোরী ফিসফিস করে বলল,
স্বপ্নাদেশ নয়, এটা অভিশাপ। ঠাকুরমশাই, আমাদের হাতে আর সময় নেই। ওই মূর্তিটাই হলো এই বাড়ির কাল। তারানাথ অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। অমাবস্যার চাঁদহীন রাত। তিনি বললেন, চলো এবার একটু বিশ্রাম নেওয়া যাক। রাত অনেক হলো। কাল সকালে জমিদার বাড়িতে পদার্পণ করে আমাকে ওই বিগ্রহ দেখতেই হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। কালী পূজা যত দ্রুত এগিয়ে আসছে, আমার মনের বিপদের ঘণ্টার ধ্বনি তত তীব্র হচ্ছে। সকাল 10টা নাগাদ আমরা তিনজন, তারানাথ, কিশোরী আর আমি, পুনরায় জমিদার প্রতাপনারায়ণ রায়বাহাদুরের প্রাসাদে পৌঁছালাম। বৈঠকখানায় প্রতাপনারায়ণ ও নায়েব সদানন্দ আগেই উপস্থিত ছিলেন। সদানন্দকে দেখে বোঝাই যাচ্ছিল তিনি রাতে একটু ঘুমাননি। তারানাথ কোনো রকম ভূমিকা না করে সরাসরি বললেন, জমিদার মশাই, কাল রাতে সদানন্দ বাবু আমাদের সবই বলেছেন। এই বাড়ির বিপদের কারণ প্রাচীন অভিশাপ নয়, অসম্পূর্ণ তান্ত্রিক সাধনা আর ভুল পূজা পদ্ধতি। আর এই সব কিছুর উৎস হচ্ছে সেই নিষিদ্ধ কালী মূর্তি। তারানাথ এবার সরাসরি সদানন্দের দিকে তাকালেন। তার কণ্ঠে সামান্য দ্বিধা নেই। সদানন্দ বাবু, আর ভয় পাবেন না। আমাকে বলুন, হরিপ্রসাদ মশাইয়ের প্রতিষ্ঠিত সেই কালী মূর্তিটি কোথায়? দেরি করার মতো সময় আর নেই। নায়েব সদানন্দ এবার মাথা নিচু করে বললেন, আসলে ঠাকুর মশাই, হরিপ্রসাদ মশাই মারা যাওয়ার পর জমিদার বাবুর নির্দেশে আমি আর একজন পেয়াদা মিলে মূর্তিটিকে বাড়ির দক্ষিণ দিকের একটি গুপ্ত কুঠুরিতে লুকিয়ে রাখি। সেটি একটি প্রাচীন সুড়ঙ্গ পথের কাছাকাছি। ওটা সচরাচর কেউ ব্যবহার করে না। জমিদার প্রতাপনারায়ণ সঙ্গে সঙ্গে জোরালো একটা হাততালি দিলেন। তক্ষুনি দুটি বলিষ্ঠ পেয়াদা ভেতরে এলো। আর দেরি নয়। বিভূতি, কিশোরী, তোমরা তৈরি হও। জমিদার মশাই, আপনি, নায়েব এবং এই দুজন পেয়াদা, মোট 6 জন, আমরা সেই গুপ্ত কুঠুরির দিকে যাব। একা কাজ হবে না। অশুভ প্রভাব এখন এই বাড়ির প্রতিটি কোণে। জমিদার প্রতাপনারায়ণ এক মুহূর্ত ইতস্তত করলেন, তারপর আদেশ দিলেন, বেশ, চলো। আমরা দ্রুত পায়ে বাড়ির পেছনের দিকে এগোলাম। সেই দীর্ঘ অন্ধকার বারান্দা পার হয়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলাম। নায়েব সদানন্দ ভয়ে ভয়ে পথ দেখাচ্ছিলেন। শেষ পর্যন্ত আমরা একটি ভাঙা দেওয়াল ও একটি লোহার দরজার সামনে এসে দাঁড়ালাম, যা দেখে বোঝা যাচ্ছিল বহুকাল ধরে সেখানে মানুষের আনাগোনা নেই। পেয়াদারা বহু কষ্টে দরজাটি খুলল। ভেতরে ঢুকতেই স্যাঁতস্যাঁতে পুরনো গন্ধ আর ঠান্ডা বাতাসের ঝাপটা আমাদের শরীরে এসে লাগলো। আলো আঁধারের সেই কুঠুরিতে মাঝখানে রাখা একটা কাঠের বেদি, তার উপর একটি বিশাল কালো মূর্তি। এটি সেই নিষিদ্ধ কালী মূর্তি। মূর্তিটি একটি লাল কাপড়ে আবৃত ছিল। তারানাথের নির্দেশে পেয়াদারা কাঁপতে কাঁপতে সেই লাল পর্দাটি উন্মোচন করল। মূর্তিটি দেখে আমরা শিউরে উঠলাম। এটি ছিল অত্যন্ত পুরনো ও জীর্ণপ্রায়। স্থানে স্থানে রং ক্ষয়ে গেছে, মাটির প্রলেপ খসে পড়েছে, কিন্তু সেই মূর্তিটির দিকে তাকাতেই মনে হলো এর চোখ দুটিতে এখনো এক অশান্ত জ্বলন্ত শক্তি লুকিয়ে আছে। মূর্তির মুখে যেন এক উন্মত্ত হাসি লেগে রয়েছে। তারানাথ এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালেন। তারপর তিনি এগিয়ে গিয়ে মূর্তিটির সামনে পদ্মাসনে বসে পড়লেন। তাঁর চোখ বন্ধ। চারপাশে এখন কেবল আমাদের রুদ্ধশ্বাস অপেক্ষা। তারানাথ বিড়বিড় করে মন্ত্র আওড়াতে লাগলেন।
আমরা দেখলাম তার কপালে ঘামের বিন্দু জমছে। মিনিট 5 পরে তারানাথ চোখ খুললেন। তার চোখ দুটি তখন অন্যরকম দীপ্তিতে উজ্জ্বল। তিনি উঠে দাঁড়ালেন। জমিদার মশাই, সদানন্দ বাবু, আমি মূর্তির সামনে বসে যা দেখলাম তাতে এই বাড়ির বিপদের উৎস পরিষ্কার হয়ে গেল। হরিপ্রসাদ মশাই এই মায়ের কাছে এসে ভুল করেননি, কিন্তু তার পূজার পদ্ধতি ভুল ছিল। তারানাথ সবার দিকে তাকালেন। আমি দেখলাম এই দেবী মূর্তির পূজা সাধারণ নয়, এর পূজা কেবল তন্ত্রের বিশেষ শক্তি সাধনা দিয়েই সম্ভব। আর এই তন্ত্রক্রিয়া ছিল সব সাধনা। এই পূজা শুরু করার আগে পুরোহিতকে এক অমাবস্যার রাতে মৃতদেহের ওপর উঠে কঠোর সাধনা করতে হতো। সেই সাধনায় কারণ ও মাংস দিয়ে মরাকে জাগিয়ে তুলতে হতো। সেই সব জেগে উঠে সাধককে ভয় সাধনার পথ থেকে সরাতে চাইতো। কিন্তু যদি সাধক ভয় না পেয়ে সেই সব সাধনায় সফল হতো, তবে সেই সব জাগরণে সক্ষম হতো। সাধক তখন এক গোপন ঐশ্বরিক কণ্ঠস্বর শুনতে পেত এবং অমিত গুপ্ত শক্তির অধিকারী হতো। হরিপ্রসাদ মশাইয়ের পুজোর জন্য এই অমিত শক্তি ছিল প্রয়োজন। সেই শক্তি দিয়েই দেবীর পূজা করলে তবেই সেই দেবী প্রসন্ন হতেন। হরিপ্রসাদ মশাই এই প্রাথমিক সাধনাটি না জেনেই পূজা শুরু করেছিলেন। তাই তার পূজা বিধিবহির্ভূত হওয়ায় দেবী অসন্তুষ্ট হয়েছেন। আর এখন সেই অসম্পূর্ণ তান্ত্রিক শক্তি এই বাড়িতে অশুভ প্রভাব ফেলেছে। জমিদার মশাই, এখন আমাদের কাজ সেই অসম্পূর্ণ তন্ত্রক্রিয়াকে পুরা, তবে কল্যাণের পথে। তারানাথের কথা শেষ হতেই গুপ্ত কুঠুরিতে পিনপতন নীরবতা নেমে এলো। সব সাধনার বিবরণ, জমিদার বাড়ির অভিশাপ আর মূর্তির জ্বলন্ত চোখের সামনে দাঁড়িয়ে জমিদার, নায়েব, পেয়াদারা সকলেই ভয়ে কাঠ। জমিদার প্রতাপ নারায়ণ রায়বাহাদুর, যিনি কিছুক্ষণ আগেও রাশভারী ছিলেন, তিনি এবার প্রায় কাঁপতে কাঁপতে তারানাথের দিকে এগিয়ে এলেন। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনার কথা শুনে বুঝলাম আমাদের বংশের পাপ কতটা গভীর। কিন্তু আমাদের এখন করণীয় কি ঠাকুরমশাই? আপনি তো বললেন হয় এই অসম্পূর্ণ তন্ত্রক্রিয়াকে কল্যাণের পথে পূর্ণ করতে হবে, নয়তো মূর্তি বিসর্জন দিতে হবে। 2 দিন পরেই তো দীপান্বিতা অমাবস্যা, সময় আর নেই। আপনি বলুন ঠাকুরমশাই, আমরা কি করব? ঠাকুরমশাই, আমরা কি করব? নায়েব সদানন্দ হাত জোর করে একই প্রশ্ন করলেন। হ্যাঁ ঠাকুরমশাই, এই রক্ত পিপাসু শক্তিকে কি করে শান্ত করা যাবে? তারানাথ অত্যন্ত স্থিরভাবে মূর্তির দিকে একবার তাকালেন, তারপর সকলের দিকে ফিরলেন। তার চোখে মুখে এখন গুরুত্বপূর্ণ সংকল্পের ছায়া। শুনুন জমিদার মশাই, এই মূর্তি এখানে রেখে বিসর্জন দেওয়া অসম্ভব। প্রথমত, এমন অভিশাপযুক্ত মূর্তিকে গঙ্গায় বিসর্জন দিলে সেই শক্তি আরও অনেকের উপর ছড়িয়ে পড়তে পারে। দ্বিতীয়ত, এই মূর্তি এখন এই বাড়ির অশুভ শক্তির কেন্দ্রে। একে শান্ত না করে সরালে সর্বনাশ হবে। তাই একমাত্র পথ হল শুদ্ধি। তারানাথ নিচু গলায় এমন এক কথা বললেন যাতে আমাদের সকলের হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। শুদ্ধি, তার মানে সেই অসম্পূর্ণ পূজা পুনরায় শুরু করতে হবে। 2 দিনের পর অমাবস্যার রাতেই দীপান্বিতার পুণ্যতিথিতে। তবে সেই পূজার আগে এর প্রথম ধাপ সেই সব সাধনা
শুদ্ধি আর কল্যাণের মন্ত্র দিয়ে সম্পন্ন করতেই হবে, নইলে এই শক্তি আমাদের সকলকে গ্রাস করবে। জমিদার প্রতাপ নারায়ণ হতাশ হয়ে বললেন, সবসাধনা, কিন্তু কিন্তু ঠাকুর মশাই, আমরা তো কেউ সেই সবের সম্বন্ধে কিছু জানি না। আর কে আছে যার এত সাহস হবে ওই ভয়ঙ্কর সাধনায় বসবে? ঠিক সেই মুহূর্তে তারানাথ এমন একটি কথা বললেন যা শুনে আমরা সকলে চমকে উঠলাম এবং ভয় পেলাম। আর কেউ নয়, এই কাজ আমি স্বয়ং করব। এই বাড়িতে আমি থাকতে কোনো অশুভ শক্তি এই পরিবারকে ধ্বংস করতে পারবে না। আজ রাতে সেই অসম্পূর্ণ সব সাধনা আমিই করব। আমি বসবো সব সাধনায়। কথাটা শুনে কুঠুরির মধ্যে একটি বিস্ফোরণের মতো প্রতিক্রিয়া হলো। কিশোরী দ্রুত এগিয়ে এসে তারানাথের হাত ধরল। তার চোখ দুটি উদ্বেগে টলমল করছে। আরে না ঠাকুর মশাই, আপনি এসব কি বলছেন? আপনি পারবেন না, আপনি পারবেন না। আপনি আপনার তো বয়স হয়েছে। আরে ওই সাধনা টাধনার সময় নেই এখন আর। আপনি তো নিজেই বললেন সেখানে নাকি মৃত্যু ভয় আছে। আরে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে? কিশোরীর কণ্ঠস্বর আবেগে রুদ্ধ হয়ে গেল। কিশোরীকে দেখা দেখি জমিদার প্রতাপ নারায়ণও প্রতিবাদ জানালেন। তিনি প্রায় আর্তনাদ করে উঠলেন। দোহাই দোহাই আপনার ঠাকুর মশাই, এ হটকারিতা করবেন না। আপনার বয়স হয়েছে, 60 বছর বয়সী একজন একা এই সাধনায় বসবেন? না 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 না, এটা অত্যন্ত বিপজ্জনক ব্যাপার। সেই তান্ত্রিক চক্রের স্থানে কি লুকিয়ে আছে আমরা তো কেউ জানি না। আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করতে গিয়ে আপনি নিজের জীবন বিপন্ন করবেন না ঠাকুর মশাই। আমরা অন্য ব্যবস্থা করছি। কিন্তু তারানাথের চোখে মুখে ছিল অটল স্থিরতা। তিনি ধীরে করে কিশোরীর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিলেন। বিভূতি, কিশোরী, তোমরা আমার সাথী। তোমরা জানো, একবার আমি কোনো সিদ্ধান্ত নিলে তা থেকে আমি নড়ি না। আমি সেই সাধনার বিদ্যা জানি। আর এই অমাবস্যার ঘোর তিথিতে এই কাজ করার সাহস এই মুহূর্তে আর কারো নেই। আমি জানি এই কাজে চরম বিপদ আছে, কিন্তু বিপদকে ভয় পেলে সাধনা হয় না। এই মুহূর্তে এই পরিবারকে বাঁচাতে গেলে একজনকে মৃত্যুকে ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে। তিনি মূর্তির দিকে তাকিয়ে শেষ কথাটি বললেন, তোমরা বিশ্রাম নাও। আর জমিদার মশাই, আপনি আমার জন্য সাধনার উপযুক্ত স্থান ও সামগ্রী প্রস্তুত করুন। আজ রাতে এই অভিশাপের শেষ হবেই। তারানাথের অটল সিদ্ধান্ত শোনার পর সেই গুপ্ত কুঠুরিতে আর কথা বলার সাহস কারোরই রইল না। জমিদার প্রতাপ নারায়ণ নিরাশ হলেও তারানাথের চোখে মুখে যে অসাধারণ আত্মবিশ্বাস আর তেজ দেখেছিলেন তাতে ভরসা না করে তিনি পারলেন না। তিনি মাথা নেড়ে বললেন, বেশ, তবে তাই হোক ঠাকুর মশাই। আপনি যা যা বলবেন সব কিছু ব্যবস্থা করা হবে। আপনার জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রাখবো আমরা। আমরা তিনজন জমিদার বাড়ি থেকে ফিরলাম, কিন্তু গ্রামের পৈতৃক ভিটেতে ফিরেও কারো মনে কোনো শান্তি ছিল না। দিনটা কাটল এক অদ্ভুত চাপা উদ্বেগে। তারানাথ দুপুরের দিকে তার তন্ত্রের উপকরণ যেমন লাল চন্দন, কালো তিল, ঘি ইত্যাদি গুছিয়ে নিলেন। সন্ধ্যায় জমিদার বাড়ি থেকে লোক এলো। তারা এলো ঠাকুরমশাইকে নতুন বস্ত্র প্রদানের উদ্দেশ্যে। আমার আর কিশোরীর বুকে তখন ধুকপুকানি। তারানাথ তার শুভ্র বসন বদলে ঘন লাল রঙের একটি চওড়া বসন পরিধান করলেন। কপালে আঁকলেন রক্তচন্দনের একটি তিলক। তার হাতে জপের মালা আর অন্য হাতে একটি তীক্ষ্ণ ত্রিশূল। শোনো, তোমরা আমার সঙ্গে শ্মশান পর্যন্ত যাবে। আর নায়েব সদানন্দকে জমিদার মশাই নির্দেশ দিয়েছেন তিনি যেন সমস্ত উপকরণ নিয়ে
শ্মশানে আমাদের জন্য অপেক্ষা করেন। তোমরা কিন্তু শ্মশানের ভেতরে যাবে না। রাত যখন আরও গভীর হলো, আমরা তিনজন রওনা দিলাম। নায়েব সদানন্দ আগেই গিয়েছিলেন। একটু হাঁটার পরই দূরে ধোঁয়ার কুণ্ডলি আর কাঠ পোড়ার গন্ধ পেলাম। সেটি গ্রামের শ্মশান নদীর একদম লাগোয়া। শ্মশানের কাছে পৌঁছতেই এক বীভৎস দৃশ্য চোখে পড়ল। জমিদার মশাইয়ের নির্দেশে আনা হয়েছে একটি সদ্য মৃতদেহ। সেটি শ্মশানের একপাশে রাখা, তার ওপর ফুল আর বেলপাতা। পাশে বলির পাঁঠা নয়, এক বিশাল ছাগল বাঁধা। আর তার চারপাশে নায়েব সদানন্দ নানা ধরনের অদ্ভুত জিনিস সাজিয়ে রাখছেন। ডাবের জল, রক্তবস্ত্র, চন্দন এবং 5 প্রকারের মদ্য। কিশোরী দৃশ্যটি দেখে এক প্রকার আর্তনাদ করে উঠল। এ কি ঠাকুর মশাই, এ যে ভয়ঙ্কর কাণ্ড! আপনি কি সত্যি ওই সবটার উপরে বসবেন নাকি? শ্মশানের গাঢ় অন্ধকারে তারানাথের লাল বসন যেন আগুনের মতো জ্বলছিল। তিনি আমাদের দিকে ফিরলেন, তাঁর চোখে এক অচেনা স্থিরতা। ভয় নেই কিশোরী, ভয় পেলে সাধনা ভঙ্গ হয়। তোমরা জানো আমি মানুষকে বাঁচাতে এই পথে নেমেছি। আমার সাধনা হবে কল্যাণের মন্ত্রে। এই সব আমাকে পথ দেখাবে, বিনাশের শক্তি দেবে না। তোমরা এখন ফিরে যাও আর আমার জন্য প্রার্থনা করো। আমি আর কিশোরী তাকে ফেরানোর চেষ্টা করলাম না। জানতাম তিনি অটল। শ্মশানের সীমানায় তাকে প্রণাম করে ভয়ে আর শ্রদ্ধায় আমরা ফিরে এলাম। সেই রাত আমাদের দুজনের কাছে ছিল এক সীমাহীন বিভীষিকা। তারানাথের পৈতৃক ভিটেতে ফিরে আমরা কি আর ঘুমোতে পারিনি। প্রদীপ নিভিয়ে আমরা বিছানায় শুয়ে রইলাম, কিন্তু কান সজাগ ছিল বাতাসের প্রতিটি শব্দের দিকে। মাঝরাতে একবার মনে হলো দূর থেকে যেন এক বিকট চিৎকার ভেসে এলো। তারপরই এক অমানসিক হাসির শব্দ। কিশোরী ভয়ে আমার হাত চেপে ধরল। আরে বিভূতি, ওটা কি বলো না। আমি নিজেও কাঁপছিলাম। জানি না কিশোরী হয়তো সব জেগে উঠেছে, হয়তো সেই তন্ত্রের বিভীষিকা শুরু হয়েছে। তারানাথ একা সেই শ্মশানে, সেই নিষিদ্ধ শক্তির মুখোমুখি। এই চিন্তা আমাদের সারা রাত জাগিয়ে রাখল। সারা রাত কেটে গেল আশঙ্কা, প্রার্থনা আর নীরবতার মধ্যে। দিনের আলো যখন সবেমাত্র গ্রামের মাঠে উঁকি দিচ্ছে, আমরা আর অপেক্ষা করতে পারলাম না। না খেয়েই আমরা দ্রুত শ্মশানের দিকে রওনা দিলাম। ভয়ে বুক টিপটিপ করছিল। যদি তারানাথকে না দেখতে পাই, যদি সত্যি কিছু অঘটন ঘটে থাকে। শ্মশানের সেই ভয়াবহতা তখন নেই। সবটি তার জায়গায় নেই। কাঠগুলো নিভে ছাই হয়ে আছে। নায়েব সদানন্দকেও দেখতে পেলাম না, কিন্তু নদীর একদম লাগোয়া পাড়ে, যেখানে নদীর জল শান্তভাবে বইছে, সেখানে একজনকে দেখতে পেলাম। তিনি স্নান করছেন। তারানাথ। তিনি লাল বসন খুলে ফেলে নদীর জলে দাঁড়িয়ে রয়েছেন। তার দীর্ঘদেহী শরীর স্নিগ্ধ জলে ভিজে। স্নান শেষে তিনি পাড়ের দিকে উঠে এলেন। আমাদের দুজনকে এভাবে হাঁপাতে হাঁপাতে ছুটে আসতে দেখে তারানাথ মৃদু হাসলেন। সেই হাসি ছিল ক্লান্ত কিন্তু বিজয়ীর হাসি। কি হলো বিভূতি? কি কিশোরী, রাতে ঘুম হয়েছে? কিশোরী এই দৃশ্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আনন্দে, বিস্ময়ে এবং আবেগে
প্রায় কেঁদে ফেলে বলল, ঠাকুরমশাই, আপনি আপনি বেঁচে আছেন? তারানাথ শুধু ম্লান হাসলেন। তার চোখে এখন এক গভীর প্রশান্তি। বিপদ গেছে কিশোরী, তবে তার দাগ এখনো আছে। সেই অশুভ শক্তির গতিবিধি এখন আমার হাতে। এখন আর কোনো ভয় নেই। সেই নিশ্চিত কালী মূর্তি এখন শুদ্ধ। এখন আমি নিজে সেই পূজার ভার নেব। তিনি নতুন একটি পরিষ্কার ধুতি পরে নিলেন। চলো, জমিদার বাড়ি যাওয়া যাক। কালকে রাতে শুভ মহাযজ্ঞ হবে। আমরা তারানাথের সেই ভয়ঙ্কর সফলতার নীরব সাক্ষী হয়ে তার পিছু নিলাম। পরের দিন সকালটা জমিদার প্রতাপ নারায়ণ রায়বাহাদুরের বাড়িতে শুরু হলো এক অভূতপূর্ব স্বস্তি আর একই সঙ্গে নিদারুণ চাপা উত্তেজনার মধ্যে দিয়ে। তারানাথের অলৌকিক সব সাধনায় সাফল্যের খবর নায়েব সদানন্দ আগেই জমিদারকে জানিয়েছিলেন। আমরা তিনজন জমিদার বাড়িতে পৌঁছাতে প্রতাপ নারায়ণ স্বয়ং এগিয়ে এসে তারানাথকে সশ্রদ্ধ প্রণাম করলেন। বৈঠকখানায় বসে জমিদার যখন গত রাতের সব সাধনার বিবরণ জানতে চাইলেন, তারানাথ তখন সংক্ষিপ্ত অথচ গম্ভীর ভাষায় সেই অভিজ্ঞতার কথা বললেন। জমিদার মশাই, যা অনুমান করেছিলাম ঠিক তাই। সেই মৃতদেহ জেগে উঠেছিল। সে আমাকে ভয় দেখিয়েছিল, পথ থেকে সরাতে চেয়েছিল। কিন্তু আমার কল্যাণের মন্ত্র সেই অশুভকে পরাস্ত করেছে। সাধনা সফল হয়েছে। আমি সেই সব সাধনার সঠিক পদ্ধতি জেনে এসেছি, যা বিলাসচন্দ্র রায় আর হরিপ্রসাদ মশাই জানতে পারেননি। কিশোরী আর আমি তখনও গত রাতের সেই চিৎকারের শব্দ ভুলতে পারিনি। আমরা নীরবে বসে রইলাম। তারানাথ এবার কাজের কথা এলেন। আজ রাতেই কালী পূজা। সেই নিষিদ্ধ কালী মূর্তি এখন শুদ্ধ। আমি নির্দেশ পাচ্ছি, মূর্তিটিকে গুপ্ত কুঠুরি থেকে বের করে নতুন করে রং করা হোক। আর আজ রাতে আপনাদের ঠাকুর দালানে সেটি প্রতিষ্ঠিত হবে। তবে পূজার কাজে এখনো বিপদ থাকতে পারে। অশুভ শক্তি সহজে স্থান ছাড়বে না। তাঁর নির্দেশে দ্রুত কাজ শুরু হলো। জমিদার বাড়ির যত ভৃত্য, পেয়াদার, নায়েব সদানন্দ সকলেই ভয়ে ভয়ে মূর্তিকে প্রস্তুত করতে নামল। কাজ শুরু হওয়ার আগে তারানাথ এক পাত্রে মন্ত্রপুত জল নিলেন। সদানন্দ বাবু, এদিকে আসুন। যারা পূজার জোগাড় যন্ত্র করবে তাদের অশুভ প্রভাব থেকে রক্ষা করা প্রয়োজন। তারানাথ একের পর এক জোগাড়কারীদের উপর সেই মন্ত্রপুত জল ছিটিয়ে বন্ধন করে দিলেন। এতে তাদের ভয় কিছুটা কমল। রাত যখন আরো গভীর, আকাশ তখন অমাবস্যার চাঁদহীন কালোতে ভরে উঠেছে। জমিদার বাড়ির ঠাকুর দালান আজ শত প্রদীপ আর ধূপের গন্ধে মুখরিত। সেই নিষিদ্ধ কালী মূর্তি এখন নতুন রঙে সজ্জিত হয়ে পূজার বেদিতে প্রতিষ্ঠিত। তার ভয়ঙ্করতা কমেনি, কিন্তু তারানাথের উপস্থিতি এক অমোঘ শক্তির আশ্বাস দিচ্ছিল। তারানাথ শুদ্ধাচার ও নির্ভীক চিত্তে পূজায় বসলেন। মন্ত্রের ধ্বনি চারিদিকে গমগম করছে। তিনি একে একে সমস্ত উপকরণ নিবেদন করছেন। এক সময় তিনি প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র উচ্চারণ করলেন। মন্ত্র শেষ হতেই যেন জমিদার বাড়ির উপর থেকে ঘন কালো মেঘ ঘনিয়ে এলো। ঝড়ের কোনো শব্দ নেই, কিন্তু বাতাসের গতি হঠাৎ বেড়ে গেল। ঠিক সেই মুহূর্তে বিভীষিকা নেমে এলো। আমরা সকলেই দেখলাম জমিদার প্রতাপ নারায়ণের স্ত্রী, যিনি গত রাতে তারানাথের কথা শোনার পর থেকে ঘরে ছিলেন, তিনি হঠাৎ বাড়ির কার্নিশের ধারে এসে দাঁড়িয়েছেন। তার চোখে মুখে এক অশুভ বিকৃত হাসি।
তিনি বিকট অট্ট হাসি হাসতে শুরু করলেন। সেই হাসি যেন অন্য কারো। তোদের পুজো আমি হতে দেব না। গৃহিণী এক পুরুষালী কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠলেন। এ বংশের বিনাশ হবে। তোদের রক্ত চাই, তোদের রক্ত চাই। সকলেই ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল। কিন্তু তারানাথ এতটুকু বিচলিত হলেন না। তার মুখ শান্ত। তিনি চোখ বন্ধ করে মায়ের সামনের পাটাতনে রাখা কিছু জবা ফুল তুলে নিলেন। দূর হ অশুভ, এই মায়ের নামে তুই আর অপবিত্র করতে পারবি না। ওং হ্রিং 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 ছট। তারানাথ তীব্র মন্ত্রোচ্চারণ করে সেই জবা ফুলগুলো ছুঁড়ে মারলেন সামনের দালানের দিকে। ফুলগুলো যেন আগুন গোলার মতো গিয়ে আঘাত আনল গৃহিণীর শরীরে। সঙ্গে সঙ্গেই গৃহিণী মাটিতে লুটিয়ে পড়লেন। তার শরীর থেকে যেন কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। এভাবে আরও কিছু অদৃশ্য বাধা আর বিপত্তি এলো। লণ্ঠন নিভে গেল, পুজোর থালা উল্টে গেল, কিন্তু তারানাথ অটল। দীর্ঘ পূজার পর শেষ আহুতির সময় হলো। হঠাৎই সেই নিষিদ্ধ কালী মূর্তির চোখ থেকে এক তীব্র শুভ্র দিব্য জ্যোতি বেরিয়ে এলো। সেই জ্যোতি মুহূর্তের মধ্যে সারা ঘরে ছড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে অশুভ শীতলতা দূর হলো, আর বাড়ির বাতাস ভরে উঠল এক স্নিগ্ধ পবিত্র সুবাসে। তারানাথ উঠে দাঁড়ালেন। তাঁর মুখে বিজয়ীর হাসি। তিনি একটি লাল জবা ফুল তুলে নিলেন। জমিদার মশাই, আসুন, ভয় নেই। দিন, এই ফুলটা মায়ের পায়ে নিবেদন করে দিন। প্রতাপনারায়ণ রায়বাহাদুর তখনও কাঁপছেন, কিন্তু তারানাথের চোখে সাহস দেখে তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। কম্পিত হাতে সেই জবা ফুল তিনি মূর্তির পায়ে নিবেদন করলেন। ফুল নিবেদন করার পরপরই জমিদারবাবু বলে উঠলেন, মা আমার পূজা নিয়েছেন, মা আমার পূজা নিয়েছেন। জয় মা, জয় মা কালী, জয় মা। করাল বদনী মা আমার পূজা নিয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা জমিদারবাবু, আপনি কি শুনলেন? মা কি আপনাকে কিছু বলেছে? জমিদারবাবু বললেন, হ্যাঁ বিভূতি বাবু, হ্যাঁ, আমি স্পষ্ট শুনলাম মা আমাকে বলছেন, প্রতাপ, তোর পূজা আমি গ্রহণ করলাম। তোর বংশের অভিশাপ আজ থেকে মুক্ত হলো। কল্যাণের পথ ধর বৎস, কল্যাণের পথ ধর। জমিদার প্রতাপনারায়ণ মাটিতে লুটিয়ে পড়লেন। তিনি সজল চোখে বুঝতে পারলেন তার পরিবার অবশেষে মুক্তি পেল। ওখান থেকে আমরা ওই দিন রাতেই বিদায় নিলাম। দেখলাম মায়ের পায়ের থেকে একটা তাজা জবা ফুল মাটিতে পড়ল। ওইখানকার পাঠ শেষ হতে তারানাথ বেরিয়ে গেলে আমরা ওনার পথ অনুসরণ করলাম। কিশোরী বলল, বলি ঠাকুরমশাই, আমরা এখন ঠিক কোথায় যাচ্ছি বলবেন? আমার নিজের বাড়ির প্রতিষ্ঠিত কালী পূজা দেখতে। আশা করি পূজা শুরু হয়ে গেছে। ক্রমেই আমরা ওইখান থেকে চলে এলাম ওনার বাড়ির পূজার দালানে। দেখলাম গ্রাম প্রায় ভেঙে পড়েছে ওনার বাড়ির পূজার দালানে। একটুও দাঁড়ানোর জায়গা নেই। তখন বলির তোড়জোড় চলছে। ঠাকুরমশাই মন্দিরের ভিতরের গর্ভগৃহে প্রবেশ করলেন। তারপর ওই বলি কাঠের চারপাশে ঘুরে কি যেন বিড়বিড় করলেন। তারপর একটুখানি নিজের দেহের রক্ত ওইখানে ছুঁয়ে বলিদাতাকে বললেন বলি দিতে। বলির যে খড়গ সেটা নেমে এলো ছাগলের গলায়, আর চারপাশটা ভেসে কলরিত হয়ে উঠল মাতৃধ্বনিতে। দিনের আলো তখন স্পষ্ট। ট্রেন চলছে দ্রুত গতিতে। আমরা তিনজন এক কোণে আসন নিয়ে বসেছি। জমিদার বাড়ির ভয়ঙ্কর অভিজ্ঞতা
আর কিছুক্ষণ আগের তারানাথের নিজের রক্তদান, সব মিলিয়ে কিশোরী তখনও কিছুটা হতভম্ব। কিশোরী আর স্থির থাকতে পারল না, সে তারানাথের দিকে ঝুঁকে এলো। দেখুন ঠাকুর মশাই, আমি কিন্তু দুটো কথা জানতে চাই। একই এই জমিদার বাড়ি যে প্রতাপবাবু, উনি কি সত্যি মা কালীর ওই কণ্ঠস্বর শুনেছিলেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি আপনার নিজের শরীরের এই রক্তটা বলিকাষ্ঠে কেন দিলেন? ওটা কি কোনো নতুন তন্ত্রক্রিয়া? তারানাথ জানালার বাইরে দৃষ্টি নিবদ্ধ রাখলেন। কিছুক্ষণ পর তিনি ফিরে তাকালেন। তার চোখ শান্ত। প্রতাপের কথা মিথ্যা নয় কিশোরী। যখন মূর্তির শুদ্ধি হলো, তখন কল্যাণময়ী শক্তির আভা প্রকাশিত হয়েছিল। সেই শক্তি তার ভক্তের হৃদয়ে প্রবেশ করে কথা বলেছিল। প্রতাপ যা শুনেছে তা সত্যি। তারপর তিনি বাম হাতে সামান্য রক্তপাতের দাগটি দেখালেন। আর দ্বিতীয় প্রশ্ন, সেটা একটা গভীর সত্য। মনে রেখো, আমরা যে তন্ত্রের কথা এতক্ষণ জানলাম, সেই তন্ত্র মতে বলির দুটি দিক থাকে। একটি হলো প্রতীকী পশু বলি, আর অন্যটি হলো আত্মবলি বা আত্মনিবেদন। জমিদার বাড়িতে আমি জীবন দিয়ে সব সাধনা করেছি, কেবল সেই বংশের মঙ্গলের জন্য। এখানে আমার রক্ত নিবেদন করার অর্থ হলো আমি আমার সেই শুভ কর্মের সম্পূর্ণ ফল মা কালীর পায়ে নিবেদন করলাম, যাতে শক্তির কোনো ভুল প্রয়োগ না হয়। সেই রক্ত পশু বলির প্রতীকী রক্তকে শুদ্ধ ও শক্তিশালী করে তোলে। ওটা কোনো নতুন তন্ত্রক্রিয়া নয়, ওটা তান্ত্রিক শুদ্ধির চরম প্রতীক বিভূতি। তারানাথের কথা শুনে আমরা দুজনেই নীরব হয়ে গেলাম। তার সামান্য এক ফোঁটা রক্ত নিবেদন তার নিঃস্বার্থ সাধক জীবন আর অসাধারণ বিদ্যার পরিচয় বহন করছিল। জমিদার বাড়ির সেই ভয়ঙ্কর অভিশাপের পর নিজের বাড়ির পূজায় তারানাথের এই আত্মত্যাগ দেখে বুঝলাম তিনি একজন মহান শক্তি সাধক বটে। ট্রেন তখন হুইসেল দিয়ে দ্রুত এগিয়ে চলেছে কলকাতার দিকে।